আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর বায়োলজি ইউনিট 1-এর সায়েন্স অফ লাইফ অর্থাৎ জীবনের বিজ্ঞান সম্পর্কে। তো প্রথমে আমরা আসব জীবনের সংজ্ঞা বা ডেফিনেশন অফ লাইফ। এই জীবনের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন। তো জীবনের সংজ্ঞা বলতে কী বোঝায় না, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন এই সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলতে পারি। তার মানে কি, যে প্রোটোপ্লাজমীয় বস্তুর মধ্যে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, সেই প্রোটোপ্লাজমীয় বস্তুকে বলা হয় জীবন বা লাইফ। তো নেক্সট টপিক, সজীব বস্তুর সংজ্ঞা, ডেফিনেশন অফ লিভিং অর্গানিজম। সজীব বস্তু কাকে বলে না, যে বস্তুর মধ্যে কি বৃদ্ধি, বিপাক, চলনগমন, উত্তেজিতা, শোষণ, বংশবিস্তার এবং অভিযোজন ক্ষমতা, পরিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান থাকে, সেই বস্তুকে আমরা সজীব বস্তু বলি। কি কি না, যে বস্তুর মধ্যে বৃদ্ধি, বিপাক, চলনগমন, উত্তেজিতা, শোষণ, বংশবিস্তার এবং অভিযোজন ক্ষমতা থাকবে, সেই বস্তুকে আমরা সজীব বস্তু বলবো। যে সজীব বস্তুর সংজ্ঞাতে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেলাম, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। প্রথমে আমরা যদি ধরি শেপ অ্যান্ড সাইজ বা আকার ও আয়তন। না, আমরা জানি প্রত্যেকটা জীবদেহের একটা নির্দিষ্ট আকার ও আয়তন আছে। 2 নম্বর, ইরিটাবিলিটি অর্থাৎ উত্তেজিতা। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার যে ধর্ম তাকে বলে উত্তেজিতা, অর্থাৎ প্রতিটি জীবেরই উত্তেজনায় সাড়া দেয় এ ধর্ম বর্তমান। 3 নম্বর টপিক আমরা আসব প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন অর্থাৎ প্রোটোপ্লাজমীয় সংগঠন। এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহে কি প্রোটোপ্লাজম সমন্বিত কোষ থাকে, নিয়ে গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা জীবের মধ্যে প্রোটোপ্লাজম হলো প্রাণের ভৌত ভিত্তি অর্থাৎ ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এরপরে গ্রোথ বলতে কি বোঝো না, আমরা যে সমস্ত খাবার খাই, খাদ্য গ্রহণ এবং খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, যার ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এই প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবের আকার, আয়তন, শুষ্ক ওজন যে বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলতে পারি। এরপর আসবো মেটাবলিজম। মেটাবলিজম বলতে কি বোঝো না, আমরা জানি প্রত্যেকটা জীবকোষে প্রতিনিয়ত অনবরত কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে চলছে, সেটা গঠনমূলক এবং ভাঙনমূলক। অর্থাৎ ডেফিনেশন যদি আমি ভালো করে বলি না, প্রতিটি জীবকোষে যে অনবরত রাসায়নিক ভাঙনমূলক এবং গঠনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে চলছে, তার সমষ্টিকে আমরা বিপাক
বা মেটাবলিজম বলতে পারি। তাহলে জীবকোষে যে অনবরত গঠনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে চলছে সেগুলোকে আমরা উপচিতি বিপাক বা অ্যানাবলিজম বলতে পারি। কারণ কি না, আমরা দেখব সালোক সংশ্লেষে কী হয়, CO2 সঙ্গে জল যুক্ত হয়ে H2O যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে C6H12O6 তৈরি করে। তার মানে এখানে কি হলো, গঠনমূলক বিপাক, সেটাকে আমরা অ্যানাবলিজম বা উপচিতি বিপাক বলতে পারি। আবার কি, জীবদেহে প্রতিনিয়ত অনবরত যে ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে চলছে সেগুলোকে আমরা স্যাটাবলিজম বা অপচিতি বিপাক বলতে পারি। যেমন শ্বসন প্রক্রিয়ায় কী হয়, শ্বসন প্রক্রিয়ায় আমাদের গ্লুকোজ ভেঙে যায়, মানে কঠিন বস্তু ভেঙে যাচ্ছে, সেরকম অর্থাৎ সরল বস্তু থেকে যখন কঠিন বস্তু তৈরি হচ্ছে সেটা হলো উপচিতি বিপাক, আর কঠিন বস্তু ভেঙে যখন সরল বস্তু তৈরি হয় সেটা হলো অপচিতি বিপাক। তাহলে উপচিতি বিপাকের এক্সাম্পল কি বললাম, সালোক সংশ্লেষ, পুষ্টি হবে। অপচিতি বিপাক শ্বসন, রেচন হবে। এরপরে আসবো আমরা নিউট্রিশন বা পুষ্টি। না, জীব বেঁচে থাকার জন্য কী করে, খাদ্য গ্রহণ করে। সেই খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণের মাধ্যমে জীবদেহের বিভিন্ন ক্ষয়পূরণ এবং তার শক্তি উৎপাদন ঘটে। সেই ঘটনাকে আমরা নিউট্রিশন বা পুষ্টি বলি। তো নিউট্রিশন পুষ্টি প্রধানত উদ্ভিদ ও প্রাণী ক্ষেত্রে আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। না, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ উদ্ভিদ পুষ্টিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি। উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে বলা হয় হলোজৈবিক পুষ্টি। তো উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া প্রাণীর পুষ্টি প্রক্রিয়ার থেকে অনেক সহজ, কারণ প্রাণীজ পুষ্টি প্রক্রিয়া অনেক কঠিন প্রকৃতির বা পদ্ধতি কঠিন, প্রাণীজ পুষ্টি পদ্ধতি তুলনামূলকভাবে সহজ। নেক্সট আমরা আসব রেসপিরেশন বা শ্বসন। না, শ্বসন প্রক্রিয়ায় কী হয়, শ্বসন হলো একটি জীবের একটি প্রধান শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এটা আমরা যে আমাদের বিভিন্ন খাদ্য সঞ্চিত থাকে, সে সঞ্চিত খাদ্য সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। যেমন আমরা গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়, যার ফলে কিছু তাপ উৎপন্ন হয়। এই জন্য অনেক সময় শোষণকে আমরা তাপমোচনকারী বিক্রিয়াও বলতে পারি বা শক্তি উৎপাদনকারী বিক্রিয়াও বলতে পারি। যার ফলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কী হয়, শক্তি উৎপন্ন হয়। আমরা যখন বিশ্রামরত অবস্থা থাকি তখন আমাদের শরীরে শক্তি উৎপন্নের মাধ্যমে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে সক্রিয় রাখে। এরপর আসবো আমরা এক্সক্রেশন বা রেচন। যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, আমাদের শরীরে যে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো দেহের বাইরে নির্গত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় রেচন। এবং যে অঙ্গের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় সেগুলোকে বলা হয় রেচন অঙ্গ। এবং সমস্ত রেচন অঙ্গগুলো মিলে যে তন্তু তৈরি করে তাকে বলা হয় রেচন অঙ্গ। এবং সমস্ত রেচন অঙ্গগুলো মিলে কি তৈরি করছে, রেচন তন্ত্র। তা আমরা কি পেলাম, দেহের মধ্যে বিপাকীয় দূষিত পদার্থগুলো যে পদ্ধতির মাধ্যমে বাইরে বেরোয়
তাকে বলা হয় রেচন, যার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে রেচন অঙ্গ, এবং সমস্ত রেচন অঙ্গগুলো মিলে রেচন তন্ত্র গঠন করে। যেমন ধরো আমরা আমাদের ইন্ট্রোভোটিভ পদার্থ বর্জ্য পদার্থগুলো দের বাইরে নির্গত হয়, মূত্র দের বাইরে নির্গত হয়, মল দের বাইরে নির্গত হয়। এরপরে আসবো সেক্রেশন। সেক্রেশন জিনিসটা কি, মানে ক্ষরণ। না, যখন দেখব জীবের কিছু প্রয়োজনীয় পদার্থ সজীব কোষ বা গ্রন্থির মাধ্যমে নিঃসরণ ঘটে, তখন তাকে ক্ষরণ বলে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে কী আছে, মকরণ গ্রন্থি আছে, মকরের গ্রন্থি থেকে কী হয়, মকরণ নিঃসরণ ঘটে। প্রাণীদের ক্ষেত্রে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ খরিত হয়। তার মানে যখন কোনো গ্রন্থি থেকে দেহের প্রয়োজনীয় পদার্থ খরিত হয় তখন তাকে আমরা বলি ক্ষরণ। যেমন বিভিন্ন যে অনাল গ্রন্থিগুলো আছে সেখান থেকে হরমোন খরিত হয়। এরপরে আসবো মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, অর্থাৎ চলন ও গমন। আমরা মাধ্যমিকে পড়েছিলাম, যখন একই জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটনা হয় তখন তাকে বলা হয় মুভমেন্ট বা চলন, এবং যখন স্থান পরিবর্তন ঘটিয়ে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো হয় তখন তাকে আমরা গমন বলি। উদ্ভিদের ক্ষেত্রে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, চলন ঘটে, আর সমস্ত প্রাণীর ক্ষেত্রে গমন ঘটে, কিছু ব্যতিক্রম আছে। এবার আসবো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন সম্পর্কে আমরা মাধ্যমিকে পড়েছি না, যখন দেখব যে পদ্ধতির মাধ্যমে জীব নিজ গুণসম্পন্ন অপত্য সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে এবং নিজ অস্তিত্ব রক্ষা করে। যেমন আমার জনিত্রী জীব থেকে অপত্য জীব, জনিত্রী জীব এখানে বাবা মা, অপত্য হলাম আমরা, আমাদের মাধ্যমে বংশবিস্তার ঘটছে এবং আমাদের বংশ রক্ষা পাচ্ছে, এটাকে বলা হয় রিপ্রোডাকশন বা জনন। মিউটেশন। না, মিউটেশন কি না, ধীরে ধীরে যে পথে জিনের কিছু আকস্মিক পরিবর্তন, জিনের আকস্মিক কিছু স্থায়ী পরিবর্তন ঘটিয়ে বংশানুক্রমে সঞ্চালন ঘটানোকে পরিব্যক্তি বলে। এবং একটা বিবর্তনের মাধ্যমে কী হয়, কিছু নতুন বৈশিষ্ট্য এলো, সেই নতুন বৈশিষ্ট্যগুলো যখন বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, সেটাকে আমরা মিউটেশন বা পরিব্যক্তি বলি। পরিব্যক্তির ফলে কী হয়, নতুন বৈশিষ্ট্যের জীবের সৃষ্টি হয়। এরপরে আসবো ইভলিউশন, অর্থাৎ বিবর্তন। না, যে ধারাবাহিক মন্থর পদ্ধতির মাধ্যমে কী হয়, সরলতম জীব থেকে ধীরে ধীরে কঠিন জীবের সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় বিবর্তন। যেমন আমরা মাধ্যমিকে পড়েছিলাম যে পৃথিবীর প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে। তাহলে প্রথম সমুদ্রের জলে থেকে আমরা দেখলাম কি, প্রথমে হচ্ছে মৎস্য, তারপরে পেলাম কি উভচর, তারপর সরীসৃপ, তারপরে হচ্ছে অ্যাভিস পক্ষী, তারপর ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। মানে ধীরে ধীরে কী হলো, সরলতম জীব থেকে কঠিন জীবের সৃষ্টি হলো। এগুলোকে আমরা বিবর্তন বা ইভলিউশন বলতে পারি। ছন্দবদ্ধতা। তো আমাদের বা জীবদের কী হয়, কিছু শারীরবৃত্ত কার্যকলাপ একটি নির্দিষ্ট ছন্দে চলতে থাকে, ওই নির্দিষ্ট ছন্দে চলাকেই আমরা ছন্দবদ্ধতা বলি। যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত চলাচল হয়। এছাড়াও ফুসফুসের সংকোচন প্রসারণের মাধ্যমে কী হয়, শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে। তাহলে এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো একটা নির্দিষ্ট ছন্দে চলতে থাকে। এরপর আসবো আমরা অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিযোজন। অর্থাৎ কোনো পরিবেশে মানিয়ে নিতে গেলে ও খাপ খাইয়ে নিতে গেলে জীবের কিছু শারীরবৃত্তীয় গঠনগত পরিবর্তন ঘটাতে হয়, সেটাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। যেমন মাছ
জলে বাস করার জন্য মাছের কিছু পরিবর্তন ঘটেছে। পাখনা, মাছের মাথা মাকুর মতো, মাছের ফুলকা বর্তমান। পায়রা আকাশে ওড়ার জন্য তার ডানা আছে এবং শক্তিশালী পেশি আছে। চোখের মধ্যে পেকটিন আছে, যা দূরে খাবার দেখতে পায় সহজে।